যাক, আমি রুগীকে বললাম গতকালকে আপনার মানে গতদিন আপনার ওয়াইফের সাথে আমার ফোনে কথা হয়েছিল। তো বললেন হ্যাঁ জি হয়েছিল। তো হাসপাতালে আপনার কি হয়েছিল, হসপিটালে আপনার কি হয়েছিল, সার্জনের সাথে আপনার কি কথা হয়েছিল এটা একটু বলেন। তো স্যার উনি বলতেছেন যে সার্জন সাহেব বলতেছিল যে আপনার মলদার এখন মানে তীব্র সোয়েলিং হয়ে আছে, ফোলা ভাবটা একটু কমে গেলে আমরা অপারেশন করব। তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এখন আমরা অপারেশন করতে চাই না, আমি বাড়িতে চলে যাই। তো এই রুগী কিন্তু ওই যে গালে হাত দিয়েছিল এবং খুব মাইল্ড টোনে কথাগুলো বলতেছে, খুবই মাইল্ড টোনে, খুব ধীরে ধীরে, যে সার্জন আমাদেরকে বলছিল এরকম আর কি, একদম মাইল্ড ইয়ে করে, যে তার গালে হাত দিয়ে এইভাবে কথা বলতেছে। তো রুগী যে টোনে কথা বলতেছিল, এটাকেই হোমিওপ্যাথির ভাষায় বলে হচ্ছে মাইল্ড। আমরা রুব্রিক্স নিই না, মাইল্ড, এটাকে বলা হচ্ছে মাইল্ড নেচার। তো এই মানুষটা মাত্র একটা দিন মানে কয়েকটা দিন আগে হাসপাতালের ইমার্জেন্সি বেডে ছিল, ব্যথার চোটে বিছানায় বসা তার জন্য সম্ভব ছিল না। এখন কয়েকটা দিন পরে আমাদের সামনে আসলো, এসে কত শান্তিতে মাইল্ড ভাবে আরামদায়ক ভাবে কথা বলতেছে। তো রোগী পর্যবেক্ষণের সময় এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। রোগী তো বলবে যে ভালো হয়নি, ইয়ে হয়নি, হ্যাঁ, কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। তো এরকম পেশেন্টের সাথে কথা বলার সময়, কোনো মাইল্ড পেশেন্টের সাথে বিশেষ করে কথা বলার সময় আপনি তার মধ্যে কোনো তাড়াহুড়ো, কোনো উথাল পাথাল ভাব আপনি দেখতে পাবেন না, বিন্দু মাত্র দেখতে পাবেন না। এই রুগীদের ফেসের মধ্যে কোনো ভয়ের ছাপ দেখতে পাবেন না, কোনো চিন্তার ছাপ দেখতে পাবেন না। কপালে যেরকম ভাঁজ পড়ে যায় না, এই ভাঁজও কিন্তু ছিল না, এই পেশেন্টের মধ্যেও ছিল না, কিচ্ছু ছিল না। তিনি চেয়ারের উপরে ধৈর্য ধরে বসেছিলেন এবং শান্তভাবে বসেছিলেন, অত্যন্ত পেশেন্টলি এবং মাইল্ড ভঙ্গিতে বসেছিলেন। তাই বললাম আচ্ছা, হাসপাতালে পৌঁছানোর পরে আপনার মলদ্বারে কি কি কষ্ট বা অসুবিধা হচ্ছিল সেটা বলেন। তো বললেন যে সার্জনরা যখন আমাকে ইমার্জেন্সি অ্যাডমিট করে নিল, মানে আমি বললাম যে উনি বুঝতে পারেননি, তখন আমি আবার বললাম যে আপনাকে যখন ইমার্জেন্সি অ্যাডমিট করে নিল তখন আপনার কি কি কষ্ট হলো সেটা বলেন। উনি বললেন যে মলদ্বারে তীব্র ব্যথা হচ্ছিল, তীব্র ব্যথার কারণে আমি বসতে পারছিলাম না, বিছানায় কাত হওয়া আমার জন্য একদম সম্ভব ছিল না, চেয়ারেও সোজা হয়ে বসতে পারছিলাম না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ঘটনার দুদিন আগে যখন আপনার মলদ্বারে সামান্য কষ্ট শুরু হলো, তখন কি আপনি এই কষ্টের কথাটা কি আপনি আপনার মিসেসকে বলেছিলেন, আপনার ফ্যামিলির কাছে বলেছিলেন, না ওটা গোপন রেখেছিলেন? আপনার মিসেস কিন্তু বলেছিল যে ওটা আপনি বলেননি। তো কেন গোপন রাখলেন? বিষয়টা কেন আপনি ইগনোর করলেন? আপনি তো বাড়ির বিশেষ করে আপনার মিসেস আপনার এত ঘনিষ্ঠ, আপনি তার কাছে তো আপনি বলতে পারতেন। বরং আপনি সেটা না বলে, মানে মিসেস তো আমাকে সব আগেই বলছে, আমি তো কেস টেকিং আগেই করছি, তাই না, করে তার দিয়েছে। আমি ওনার কাছ থেকে পপুলাসটা শেখার জন্য এই প্রশ্নগুলো করছি। তো আপনি, আপনার কষ্ট হচ্ছে, সেই কষ্টটা লুকায়ে আড়াল করে আপনি কেন এক নাগারে কাজগুলা করে যাচ্ছিলেন? তো উনি বললেন যে তখন কষ্টটা অনেক কম ছিল স্যার, আসলে আমার ক্রনিক কনস্টিপেশনের সমস্যা ছিল, যার কারণে মলদ্বারে সামান্য সোয়েলিং ভাব এসেছিল। আমি ভাবছিলাম যে প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করলে হয়তো ঠিক হয়ে যাবে, আগেও যেহেতু হতো। তাই প্রথম দিন আমি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি এবং বাড়িতে ফিরে গরম গামলায় পানি ঢেলে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তো আমরা যারা মানে একটু জানি, সচেতন আছি, তারা মানে বিশেষ করে শহর অঞ্চলে এরা কিন্তু আমরা দেখেছি যে পাইলস রিলেটেড প্রবলেমগুলো শহর প্রধান এলাকায় বেশি হয়, লাইফস্টাইল, বিভিন্ন ধরনের স্ট্রেস, এগুলোর কারণে হয়। তো আমরা কিন্তু সবাই জানি যে মলদ্বারের এরকম কোনো সমস্যা বা ইয়ে হলে আমরা এই গরম পানিতে বসলে একটু সেঁক নিলে এটা অনেক কমে যায়। তো উনি ওই কাজটা করছেন। তো উনি বলতেছেন যে ওই সেঁক নেওয়ার পরে আমার ব্যথার কোনো উপশম হলো না। দ্বিতীয় দিনও আমি নিয়ম করে মর্নিং ওয়াকে গেলাম,
কিন্তু মর্নিং ওয়াক থেকে বাড়িতে ফেরার পরে দেখলাম যে আমার মলদ্বারের খোলার ভাবটা আগের থেকে আরো বেড়ে গেছে। এরপরে তৃতীয় দিন কষ্টের চোটে বাধ্য হয়ে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। ওখানকার সার্জনরা পরীক্ষা করে বলল যে ওখানে সোয়েলিং ভাবটা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 গুণ বেড়ে গেছে। রুগী যখন শুরু হলো, মানে ওই দিন সম্ভবত শুক্রবার ছিল যেদিন তার এই প্রথম সে দেখলো, সেদিন সামান্য আকার ছিল এবং সেটা চাপ দিয়ে, মানে ফার্স্ট গ্রেডে ছিল তো চাপ দিয়ে ঢুকানো যেত, কিন্তু পরে এত বেশি বড় হয়ে গেল যে ওটাকে চাপ দেওয়ার ভিতরে ঢুকানোই যাচ্ছিল না, এবং যদিও বা একটু ইয়ে হয় আবার আপনি বাড়ে আসে। তো হাসপাতালে ভর্তি করার পরে সার্জনরা ওনাকে স্যালাইন পুশ করেন এবং স্যালাইনের মধ্যে পেন কিলার ইনজেকশন, অ্যান্টিবায়োটিক দেন আর কি। তো এবং ওনার মিসেসকে বলে যে এই পেইনটা না কমলে অপারেশনটা ওইভাবে করা যাচ্ছে না, আপনি অবশ্যই তাকে গরম পানিতে বসায় রেখে ইয়ে করেন, এখানেই থাকেন আপনি, এবং কমে গেলে আমরা তার ওটি করব। তো তখন তো ওনার স্ত্রী ওই যে বন্ড সই করে রিলিজ দিয়ে নিয়ে আসেন। তা আমি পেশেন্টের মিসেসকে বললাম যে আচ্ছা, আপনি যেদিন হসপিটাল থেকে সরাসরি ওনাকে বাসায় রেখে আমার কাছে ওষুধ নিতে আসলেন, ওনার রোগের বিষয়ে আপনি কি মানে সেদিন আমাকে যে কথাগুলো বলেছিলেন আপনি একটু আবার একটু ওনার সামনে বলেন, হ্যাঁ, তাহলে একটু ভালো হয়। মানে আমি জাস্ট, মানে আমি তো বললাম যে আজকের পপুলাসটা আমি কিন্তু ওই পেশেন্টের কাছ থেকে শিখতে চাচ্ছি, আমি সেদিন শিখতে চাচ্ছিলাম বলে কিন্তু আমি ওনার কাছ থেকে আবার শুনতে চাচ্ছিলাম। তো মিসেস বলতেছে যে আপনি যেদিন প্রথম আমাকে আপনার কাছে এসেছিলাম সেদিন আমার স্বামীর স্বভাব সম্পর্কে আমি বলেছিলাম যে সে খুবই অত্যন্ত চুপচাপ, নিজের কোনো কষ্টের কথা সহজে মুখ ফুটে কাউকে বলে না। তো উনি বলতেছেন যে ইনার এই স্বভাবটা একদম জন্ম থেকে, আমার বিয়ের সময় থেকেই আমি এরকম দেখি, উনি নিজের কষ্টের কথা বা ওনার কোনো আবেগ সহজেই উনি রিফ্লেক্ট করেন না। দেখেন, আমি আপনাদের এই ক্লাসগুলোতে অত্যন্ত স্পেশাল কিছু ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? এগুলো লিখে রাখবেন, খুব স্পেশাল ওয়ার্ড। এগুলো কিন্তু ম্যাথমেটিকা গুলোতে ওইভাবে নাই, আপনারা সবাই লিখে রাখেন। পপুলাসের রুগী নিজের মনের কথা সহজেই বাইরে রিফ্লেক্ট, আজকের ওয়ার্ডটা হলো রিফ্লেক্ট। তাহলে কি, পপুলাসের রুগী নিজের মনের কথা সহজেই বাইরে রিফ্লেক্ট করতে পারে না। রিফ্লেক্ট করা মানে কি, প্রকাশ করা। এই রিফ্লেক্ট ওয়ার্ডটা খুব সুন্দর করে ডায়েরিতে লিখে রাখেন। কতগুলো ওয়ার্ড দিয়ে দিলাম পপুলাসের। তো পপুলাস রুগী নিজের ভিতরের তার যে কষ্ট বা আবেগ সেটা সামনের মানুষের সামনে রিফ্লেক্ট করতে পারে না, ঠিক আছে? আপনারা এই পেশেন্টের, আমি একটু আগে যে মাইল্ড ভাবে কথাগুলো বলতেছিল এরকম করে করে, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এখন আপনারা এই রিফ্লেক্ট ওয়ার্ডটার উপরে ফোকাস করেন, রিফ্লেক্ট ওয়ার্ডটা মাথার মধ্যে রাখেন। এর মানে দাঁড়ায় যে সামনের মানুষের চোখের সামনের ভেতরে নিজের যে আয়না, যে মিরর, সেটাকে সে তুলে ধরতে পারে না। সামনের মানুষের মনে তার প্রতি ভালো বা খারাপ চিন্তা যাই থাকুক না কেন, সামনের মানুষটা যদি মানে তাকে তীব্র গালিগালাজও করে, সে সামনের মানুষটাকে ওই আয়নায় দেখতে পায় না যে তুমি আমার সাথে ভুল করেছো, তুমি আমার সাথে অন্যায় করেছো, এই কথাটা মুখ খুলে বলতে পারে না। সে উল্টো নিজের মনের ভেতরে এই চিন্তা করে যে সামনের মানুষটা হয়তো একদম সঠিক কথা বলেছে, আমার নিজেরই মনে হয় কোথাও ভুল আছে, আমার নিজেরই মনে হয় কোথায় মানে আমি কিছু গলত কিছু করে ফেলেছি, আমার ইয়ে হয়েছে, রংটা আমার হয়েছে। তো রোগ বা অসুস্থতার সময় পপুলাসের চরিত্রে এটা আরো তীব্র রূপ নেয়, এই রিফ্লেকশনটা আরো তীব্র রূপ নেয়। সে ঘরের মধ্যে একদম চুপচাপ ও খামোশ হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, মুখ ফুটে নিজের কোনো কষ্টের কথা সে বলতে পছন্দ করে না। এটা খুবই একটা কি বলবো, মানে অসাধারণ লক্ষণ, এটা মাথায় রাখবেন। তো তার স্ত্রী, তার মিসেস অসুস্থতার সময় বর্ণনা দিচ্ছিল, তার ক্যারেক্টার নিয়ে, নেচার নিয়ে এইভাবে বলতেছিল যে অসুস্থতার সময় তার খাওয়া দাওয়ার
কোনো বড় সমস্যা হয় না, চাহিদাই থাকে না, ক্ষুধা থাকে না, খাওয়া দাওয়া একদম দেখা যাচ্ছে যা দিচ্ছেন একদম ঠিকঠাক খেয়ে নিচ্ছে। সে সারাদিন বিছানায় শুয়ে শুয়ে কেবল খবরের কাগজ পড়ে, খবরের কাগজ পড়া শেষ হলে আবার চুপচাপ ঘুমায় পড়ে, কখনো দেখা যাচ্ছে যে টিভি অন করে খেলা দেখতেছে। সারাদিন এই কাজগুলোর মধ্যে নিজেকে ডুবায় রাখে। আর ওইদিকে বাহির থেকে কোনো মানুষ তার বাসায় আসলে, হ্যাঁ, কোনো মানুষ বাসায় আসলে তাকে যদি জিজ্ঞাসা করে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে সে ছোট ছোট উত্তর দেয় এবং সে নিজে একদম চুপচাপ হয়ে নিজের মনে বসে থাকে। হ্যাঁ, অন্য মানুষের সাথে সেরকম কোনো কথাবার্তা সে করে না। অন্য কেউ যদি কথা বলে তাহলে সে কথা বলে। তো এবার আমি রোগীকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলেন তো, যখন আপনার মলদ্বারে তীব্র পেইন হচ্ছিল তখন আপনার মনের ভিতরে আসলে কি ধরনের চিন্তা ভাবনা চলছিল? আপনার মন কি তখন চাইছিল যে কারোর সাথে গল্প করতে, নাকি একদম চুপচাপ হয়ে একদম খামোশ হয়ে বসে থাকতে? তো উনি বলতেছেন যে আমি আমার ওয়াইফকে পেনের কথা বলি। হ্যাঁ, হেমোরয়েডটা মানে সেটেল হবে কিনা, ভালো হবে কিনা সেটা নিয়ে কথা বলি। তো আমি ওনার স্ত্রীকে আবার বলতে বললাম যে ওনার অসুস্থতার সময়ে তার যে নেচার থাকে সেটা আবার একটু আমাকে বলেন, যাতে আমার আরেকটু বুঝতে সুবিধা হয়। এবার ওনার ওয়াইফ বলতেছেন যে রোগী সুস্থ থাকলে যেমন কথা কম বলে, অসুস্থতার সময় ওনার গলার আওয়াজ আরো অনেক বেশি ক্ষীণ হয়ে যায়, অনেক কমে যায়, ওনার কথাবার্তা বেশ সীমিত হয়ে পড়ে। দেখেন এই রোগীর ক্ষেত্রে কি চমৎকার বিষয় লক্ষ্য করা যাচ্ছে। ওনার স্ত্রী বলছেন যে ওনার এই স্বভাবটা ছোটবেলা থেকেই, জন্ম থেকেই, মানে উনি যখন থেকে এই ঘরে আসছে, মানে স্বামীর ঘরে আসছে তখন থেকে উনি এমনিতেই কথা কম বলেন, আর অসুস্থ হওয়ার পরে ওনার কথাবার্তা আরো কমে যায়। তাহলে এখানে কোন বিষয়টা ধরা পড়লো? যেমন আমি আপনাদেরকে একটু আগেই, মানে একটু আগে না, আমি আপনাদের গতদিন এই উদাহরণটা বলেছিলাম, একটা বসের উদাহরণ দিয়েছিলাম না, যে সুস্থ অবস্থায় রাগ আমার হতো, কিন্তু অসুস্থ অবস্থায় রাগ হয়। একটু আগেও তো মনে হয় কথাটাই বললাম যে আমার আগেও রাগ হতো, অনেক রাগ হতো, আমি তখন ভাবতাম না, হ্যাঁ, যা আসতে ঠাস ঠাস করে বলে দিতাম। কিন্তু এখন অসুস্থ হয়েছি, অসুস্থ হয়ে এখন রাগ করার আগে আমার মনের মধ্যে একবার অন্তত চিন্তা হয় যে রাগ করা ঠিক হবে কি হবে না। সুস্থ অবস্থায় এখানে কি বলতেছে, যে সুস্থ অবস্থায় এই লোক আগে থেকেই কম কথা বলতো, এখন অসুস্থ হওয়ার অবস্থায়, অসুস্থ হওয়ার পরে কথাবার্তা আরো কমে গেছে। এই উনি নিজেও বলতেছেন যে আমি এখন চুপচাপ হয়ে গেছি। তাহলে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আরো কমে যাওয়া, এটাও কিন্তু একটা লিখে রাখার মতো জিনিস। আরো কমে যাওয়া, এই আরো কমে যাওয়ার বিষয়টা একদম প্রকট হয় রোগীর ক্ষেত্রে। তো আমাদের কিন্তু এই জায়গায় রুব্রিক্স ধরলে হবে না। হ্যাঁ, আমাদেরকে, আমরা পেশেন্টটাকে বুঝবো ইন জেনারেল। তো যাক, ওনার স্ত্রী বলছেন যে ওনার শরীরে যাই কষ্ট হোক না কেন, উনি নিজের মনে কষ্ট সব সময় নিজের মনের ভেতরে চেপে রেখে দেন এবং বাইরে বিন্দু মাত্র কাউকে জানতে দেন না। হ্যাঁ, ওনার মনের ভেতরে একটা বড় কষ্ট বা অশান্তি যখন ওনার সহ্যের ক্ষমতার একদম বাইরে চলে যায়, ততক্ষণ পর্যন্ত উনি নিজের কষ্টের কথা ঘরের কাউকে মুখ ফুটে বলেন না। উনি ঘরের এক কোণে একদম চুপচাপ ও খামোশ হয়ে বসে থাকেন। উনিও বললেন যে হ্যাঁ, আমি একদম চুপচাপ হয়ে যাই। আমি রুগীকে বললাম যে আচ্ছা বলেন তো, আপনি এরকম কেন করেন, একদম চুপচাপ খামোশ হয়ে কেন বসে থাকেন? আপনি এই আচরণ কেন করেন? শরীরে কষ্ট হলে এইভাবে চুপচাপ বসে থাকেন কেন? তখন রুগী বলছে যে আমি এরকমই। তো উনার স্ত্রী আবার বলছেন যে ডাক্তার সাহেব, ওনার নেচারটাই আসলে ওরকম। উনার শরীরে যতই কষ্ট হোক না কেন উনি একদম চুপচাপ থাকেন। আর আপনি যে ওনার রাগের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন না গতবার, আপনি যখন ওষুধ দিলেন তখন আপনি জিজ্ঞাসা করেছিলেন, উনার যদি কখনো খুব বেশি খারাপ লাগে বা উনার মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়, উনি সে ক্ষোভ নিজের মনের ভিতরে চেপে রাখেন, নিজের মুখে বা আচরণে সেটা কখনোই প্রকাশ করে না। হ্যাঁ, তবে ঘরের মধ্যে যদি কোনো
বিষয়ে খুব বড় ঘটনা ঘটে যায় এবং উনার মনে যদি সেই ক্ষোভ উনি সহ্যের বাহিরে চলে যায়, তখন তিনি ওই রাগটা হঠাৎ বাইরে বের করে দেন। ওনার রাগটা অত্যন্ত তীব্র হয়, সিভিয়ার অ্যাঙ্গার হয়ে যায় আর কি। আমি জিজ্ঞাসা করলাম যে ওনার সেই তীব্র রাগ উনি কিভাবে প্রকাশ করেন। প্রচন্ড রাগ, আপনি তো বুঝতে পারছেন চোখে মুখে, উনি কিভাবে প্রকাশ করেন। রেগে যাওয়ার পরে কি উনি ভাঙচুর করেন, নাকি ওনার রাগ অন্য কোনো উপায়ে উনি ওটাকে প্রকাশ করেন, নাকি একদম চুপচাপ শান্ত হয়ে থাকেন। তখন ওনার স্ত্রী বলছে, না ডাক্তার সাহেব, উনি রেগে গেলে ঘরের মধ্যে ভাঙচুর করেন না বা মুখে কোনো খারাপ কথা বলেন না। উনি রেগে গেলে ওনার রাগটা ওনার মুখের অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করে। আমি ওনার ফেস দেখলেই সহজেই বুঝে যায় যে উনি এখন রেগে আছেন। কারণ উনি রেগে গেলে ঘরের সবার সাথে কথা বলা একদম বন্ধ করে দেন, একদম চুপচাপ হয়ে যান। এটাই ওনার রাগের স্টাইল। ওনার স্ত্রী আরো বলছেন, উনি রেগে গেলে মুখে একটা কথাও বলেন না এবং ওনার এই চুপ হয়ে যাওয়াটা বা খামোশ হয়ে যাওয়াটা দেখলে আমি বুঝে যাই যে ওনার কোনো একটা বিষয়ের উপরে খুবই খারাপ লেগেছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। খুবই খারাপ লেগে গেলে তখন ফেসে এটা চলে আসে। আমি কিন্তু প্রথমেই শুরুর দিনই আপনাদেরকে বলেছিলাম যে কোকুলাস রোগীরা নিজের জীবনে যে কোনো পরিস্থিতিতে এসে একদম চুপচাপ হয়ে যায়, খামোশ হয়ে যায় এবং নিজের মধ্যে সবচেয়ে বড় মানে মধ্যে ওই জিনিসটাকে চেপে রাখাটাকে সবচেয়ে ভালো মনে করে, মঙ্গলকর মনে করে। এটা কিন্তু কোনো খারাপ স্বভাব না, এটা তার ধারণা। কিন্তু উনার এই চরিত্রের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো উনার ভেতরে তীব্র রাগ বা ক্ষোভ জন্ম হচ্ছে এবং সে রাগকে কোনোভাবেই তিনি শরীরের বাইরে বের করতে পারছেন না। উনার ডাল মগজ, ডাল যে ব্রেন, সে ডাল ব্রেন বুঝতে পারছেন না রাগকে কিভাবে বের করতে হয়। কারণ উনার মগজের চারিপাশে, ব্রেনের চারিপাশে অনেক বড় বড় ফিল্টার লাগানো আছে। শেখাবো কি কি ফিল্টার পেপার লাগানো থাকে কোকুলাসের ব্রেনে। আমি আপনাদেরকে এই ফিল্টার মেকানিজম পদ্ধতিটাই বুঝাই বলবো। আজকে পারবো কিনা জানি না, কিন্তু আমি এটা আপনাদেরকে বুঝাবো, বুঝাই আমি ক্লাস শেষ করবো, প্রয়োজন আরেকদিন ক্লাস নেব। অনেকগুলো ফিল্টার তার মাথার মধ্যে লাগানো থাকে, ফিল্টার পেপার লাগানো থাকে। তার মনের রাগটি ভেতর থেকে গলা পর্যন্ত উঠে আসে। গলা, মন আছে, মনের মধ্যে থেকে গলা পর্যন্ত আসছে, এই গলা পর্যন্ত আসে এবং এই গলা থেকে এই বাইরে এই ঠোঁট দিয়ে বাড়াতে পারে না। আমি বোঝানোর জন্য বলছি, ধরেন যে এই এখানে ফিল্টার লাগানো স্যার বাড়াতে পারে না। তো ওনার রাগ ঠিক এরকমই, গলার ভিতরে এসে আটকে যায়, ফেসে যায়। ওনার জবান দিয়ে বের হতে চায় না। কেন বের হয় না? কারণ ওনার মগজে ওই যে ফিল্টার গুলা লাগানো আছে। এখন যদি আমি রেগে গিয়ে মুখ ফুটে কোনো খারাপ কথা বলে ফেলি, তবে সামনের মানুষটি মনে না জানি কত বড় কষ্ট লাগবে। আমার মুখ থেকে এমন কোনো ভুল শব্দ যেন বের হয়ে না যায় যাতে যেটাতে পরে বড় অনার্থক কিছু একটা হয়ে গেল। এই ঘটনা সামনের মানুষের তো কোনো দোষ নাই, আমার নিজেরই হয়তো কোনো একটা ভুল। এগুলা ফিল্টার তার মস্তিষ্কের চারিদিকে ঘুরতে থাকে এবং এটাতেই তার রাগ থিতু হয়ে বসে যায়, এই পর্যন্ত আসে আর এদিক দিয়ে বাড়ায় না। তো আপনারা যখন আপনাদের চেম্বারে বা ক্লিনিকে এই ধরনের রুগীর কেস নেবেন, তখন রুগীকে নিজের মুখে কথাগুলো স্পষ্ট করে বলবেন। আপনার ভিতরে কি কোনো তীব্র রাগ আসে না? এই ৩-৪টে চিন্তার ফিল্টারে আটকে গিয়ে তার গলার মধ্যে দলা পাকায় যায়, ওটা আর বেরাতে পারে না। এই আপনার মতন করে আপনি রুগীকে বলবেন। রুগী যখন আপনার কথা শুনবে তখন মাথা নাড়াবে, হ্যাঁ ডাক্তার সাহেব ঠিক বলেছেন, এই জিনিসগুলাই ফিল্টার হয়ে আটকায় যায়, এই চিন্তাগুলাই আমার ভেতরে আটকে দেয়। তখন কিন্তু কোকুলাস একদম কনফার্ম হয়ে গেল। ওই যে ড্রাই টেস্ট, অ্যাসিড টেস্টে কোকুলাস কিন্তু কনফার্ম হয়ে গেল, না হলে কিন্তু কোকুলাস কনফার্ম হবে না, এটা মাথায় রাখবেন। তো রুগী বলে শরীরের রোগ যখন হয়েছে তখন রোগ তো একদিন না একদিন আপনা আপনি ঠিক হয়ে যাবে। এটা তো আমাদের বডি, হিউম্যান বডি, শরীরের ছোটখাটো রোগ ব্যাধি কষ্ট তো লেগেই থাকবে, কদিন পরে ঠিক হয়ে যাবে। দেখেন এখানেই হলো কোকুলাসের আসল রিয়ালিটি। মানব দেহ, আমাদের যে বডি আছে, আমাদের শরীরের রোগ কষ্ট তো লেগেই থাকবে। সে অত্যন্ত মাইল্ড গলায় পরম বাস্তবতাকেই নিজের মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি।
শিখাইছিলাম ওই জিনিস তার মনের মধ্যে থাকে সব ক্ষেত্রে। সে মনে মনে ভাবছে যে ভাই আমার শরীরে এখন সামান্য সর্দি কাশি, সামান্য কষ্ট, এজন্য আবার অন্য মানুষকে যাই কি কমপ্লেন করব, অন্যকে আমার কষ্টের কথা মিছি মিছি বলে কেন পেরেশান করবো, যেমন চলছে চলুক। এটাকে বলে রিকগনাইজেশন, রিকগনাইজ, বাস্তবতাকে চেনা। হ্যাঁ, তো যাক, আমি আলোচনার মধ্যে আলেক আলোচনায় ঢুকে যাই খালি, এটা আমার একটা বদ অভ্যাস। তো আমি রোগীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, এই যে কয়েকদিন ওষুধ খেলেন, হোমিও ওষুধ খাওয়ার পরে আপনার মলদ্বারের কষ্টের কি পরিবর্তন হলো? এবার রোগী বলতেছে যে ওষুধ খাওয়ার ঠিক পর দিনই আমার মলদ্বারের ব্যথা খুব সুন্দরভাবে ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, সোয়েলিং ভাব কিছুটা কমেছে। এখন দ্বিতীয় তৃতীয় দিন পার হওয়ার পরে, মানে চতুর্থ দিন, আপনার শরীরে আপনি কতটুকু রিলিফ, আমরা 72 ঘন্টার হিসাব করি, ওই কারণে জিজ্ঞাসা করলাম যে চতুর্থ দিন পরে আপনি কতটুকু রিলিফ বোধ করেছেন বা ফিল করেছেন। রোগী বলছে যে চতুর্থ দিনে আগে আমি যখন হসপিটালে বেডে ছিলাম, ব্যথার চোটে আমি বিছানায় পড়ে গেছিলাম, এপার থেকে ওপার ঘুরতে পারতাম না। আজ এই চতুর্থ দিনে 72 ঘন্টা পরে সে তুলনায় আমার শরীরের 50% রিলিফ, আরাম চলে আসছে। গত 2-3 দিন ধরে আমি চেয়ারে সোজা হয়ে বসতে পারছি, বিছানা থেকে একা একা উঠে দাঁড়াতে পারছি, নিজের পায়ে হেঁটে সুন্দরভাবে চলাফেরা করতে পারছি। ওখানের সোয়েলিং এর জন্য এখন আমার হাঁটা চলায় কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না। আগে তো আমার মলদ্বারের ব্যথার চোটে সামান্য একটু কাশি দিলে, হাঁচি দিলে ব্যথায় মনে হতো প্রাণ বেরিয়ে যায়। এখন সামান্য একটু কাশলে ওখানে ব্যথার কোনো ফরাক থাকে না, কষ্ট থাকে না, সব ঠিক আছে। ওখানে সেই সোয়েলিং বা ফোলা ভাবটা এখন সামান্য আকারে বাহিরে আছে, আগে ফোলা ভাবটা অনেক বড় ছিল। হসপিটালের সার্জনরা পরীক্ষা করে বলেছিল ওইটা স্বাভাবিকের থেকে অনেক গুণ বড় হয়ে গেছে, এখন ওটার আকার অনেক ছোট হয়ে গেছে। রোগী অত্যন্ত সজ্জল হেসে ওনার ওয়াইফকে দেখিয়ে বললেন যে হাসপাতালে ভর্তি থাকার সময় মাঝে মধ্যে যখন আমার মলদ্বারের তীব্র মানে আমার পায়খানার বেগ, মলের বেগ আসতো, বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো, আমি বিছানায় অত্যন্ত সাবধানের সাথে আলতো করে উঠতাম, হ্যাঁ, যাতে পাশের আমার বিছানায় শুয়ে থাকা আমার স্ত্রী বিন্দু মাত্র টের না পায়, ওনার ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয়। আমি ওনার কোনো ঘুমের ডিস্টার্ব করতে চাইনি। এবার ওনার বউ মিসেস আবার বলছে, হ্যাঁ ডাক্তার সাহেব, উনি মাঝরাতে বাথরুমে যাওয়ার সময় এমন চুপি চুপি বিছানা থেকে উঠবে যে আমি বিন্দু মাত্র টের পেতাম না। ব্যথা, নিজের শরীরে তীব্র কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও তিনি সব সময় এটা চেষ্টা করতেন যে ওনার কারণে আমার ঘুম যাতে নষ্ট না হয়। উনি এখনো মাঝরাতে ঠিক এই কাজটাই করেন। আপনি বলতে পারেন ডাক্তার সাহেব ওনার এই স্বভাবটা জন্ম থেকেই। আমি রোগীকে বললাম যে আপনি এমনটা কেন করেন? উনি বলতেছেন যে আমি কাউকে বিরক্ত করতে চাই না, এটাই আমার, এই স্বভাবটা আমার বাবার মতোই। ভালো করে শোনেন, এই স্বভাব, রোগী বলতেছে এই স্বভাবটা আমার বাবার মতোই। তার কোনো রাগ হলে তিনি বাইরে চলে যেতেন। আমি বললাম, আচ্ছা বলেন তো, আপনার মনে কি কখনো তীব্র রাগ আসে না? ওনার স্ত্রী বলতেছেন যে উনি ওনার নিজের কষ্টের কথা মুখে কাউকে কিছু বলেন না, ওনার স্বভাবটা খুবই ভালোবাসাপূর্ণ এবং উনি মায়াবী টাইপের। দেখুন, ওনার এই বিশেষ নেচারটা কি বলছে, ওনার বাবার স্বভাবের সাথে মিলে যায়। তার নেচার সিমিলার টু হিজ ফাদার। আমি আপনাদের ক্লাস যেদিন এই কোকুলাসের ওপেনিং এ আমি চেনার সময়ের একটা কথা বলেছিলাম, বংশগতির কথা খুব সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। আপনাদের মনে পড়ছে কিনা জানি না, আমি প্রথম দিনই বলেছিলাম। আমি আপনাদের ক্লাসে প্রত্যেকটা কথা খুব ভেবে চিন্তে বলি, কোনো ফাউল কথা আমি বলার চেষ্টা করি না, পরবর্তীতে ওইটা রেফারেন্সে যাতে আমি আরো কিছু কথা বলতে পারি, এই কারণে কিছু কিছু ক্লু আমি আগে দিয়ে রাখি। আমি আপনাদের ক্লাসে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি যে আমরা হোমিওপ্যাথরা যেভাবে রোগীর শরীরের রোগ ইনভেস্টিগেশন করি, যেমন আমরা দেখি ক্লাসিক্যাল প্রেসক্রিপশন করতে গেলে আমরা ক্লাসিক্যাল ডাক্তার দেখি যে তাদের রোগটা কোনো জেনেটিক প্রবলেম কিনা, বংশের কোনো সমস্যা আছে কিনা। ঠিক একইভাবে রোগীর মানসিক স্বভাব বা যে ট্রেট,
এই ট্রেডটাও ওনার পরিবার থেকে, ওনার বাবার মাধ্যমে, ওনার মায়ের মাধ্যমে, ওনার মানে বডির জিনের ভিতরে প্রবেশ করছে কিনা। এই রোগীর ক্ষেত্রেও কিন্তু কোকুলাসের যে স্বভাব, কোকুলাসওয়ালা স্বভাব, এটা ওনার বাবার থেকে এসেছেন। ওনার বাবাও কিন্তু একজন খাঁটি কোকুলাস প্রকৃতির মানুষ ছিলেন। এই রোগীটাও কিন্তু খাঁটি কোকুলাস। তাই প্র্যাকটিসে কেস টেকিং এর ক্ষেত্রে আপনারা এই বিষয়টা রোগীর মুখ থেকে সুন্দরভাবে রিকনফার্ম হয়ে নেবেন, এটা আমার পরামর্শ। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আচ্ছা বলেন তো আপনার ফ্যামিলিতে আপনার বাবা বা আপনার মা, তাদের স্বভাব কি ঠিক আপনার মতনই এরকম শান্ত শিষ্ট, এরকম মুখ চোরা প্রকৃতির, এরকম টিমিড, এরকম টাইপের? তো ওনারাও কি অসুস্থ হলে আপনার মতন চুপচাপ বিছানায় শুয়ে থাকতে? এইভাবে রিকনফার্মেশন হয়ে নেবেন কোকলাস দেওয়ার আগে। তখন রোগীরা ওনাদের অতীত কথা, প্রিভিয়াস কথা আপনাকে বলবেন, হ্যাঁ ডাক্তার সাহেব আমার বাবাও ঠিক এরকম ছিলেন। ঠিক আছে? আজকাল অনেকেই বলে থাকেন যে প্র্যাকটিসের পাস্ট হিস্ট্রি নিয়ে কি হবে, সেগাল মেথডের ওদের ইয়া হলো, থিম হলো যে খালি প্রেজেন্ট 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 নাও, কিন্তু তা না। এমএল সেগাল কিন্তু তা শিখায় যায়নি। এখনকার টিচাররা এগুলো বলেন কেন? যদি অতীতের ইতিহাসের বিন্দু মাত্র নিও না, আমরা নিই না, তো ভুল ধারণা। আমরা রোগীর বাবার ইতিহাস থেকে শুরু করে দাদার ইতিহাস পর্যন্ত অনায়াসে নিতে পারি। যদিও ওনার পরিবারের সে মানুষগুলো আজ বেঁচে নাই, বা রোগীর হয়তো ওনাদের অতীতের কোনো স্পষ্ট কথা মনে নাই, তারপরও আমরা চেষ্টা করি এই জায়গাগুলো থেকে নেওয়ার। আমরা যদি খুঁজে পাই আমরা অবশ্যই নিব। আমরা প্র্যাকটিসে পাস্ট হিস্ট্রি অবশ্যই নিব, তবে ততটুকুই নিব যতটুকুই ওনার ওষুধকে কনফার্ম করতে সাহায্য করে, ওইটুকুই বাস, অতটুকুই এনাফ, আর দরকার নেই। তো রোগীকে আমি জিজ্ঞাসা করেছিলাম সুস্থ অবস্থায় যখন আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ হয় বা বাড়িতে আপনার স্ত্রীর সাথে কোনো কথা কাটাকাটি হয়, আর্গুমেন্ট বা ঝগড়া হয়, তখন আপনি কি করেন? তো উনি বলতেছেন যে আমি ঘরের মধ্যে মুখে একটিও কথা বলতাম না, আমি খুব শান্তভাবে ঘর থেকে বের হয়ে যেতাম এবং রাস্তায় একা একা অনেকক্ষণ হাঁটাহাঁটি করতাম। দেখেন ওনার বাবাও কিন্তু ঠিক একই কাজ করতো। বাড়িতে কোনো অশান্তি হলো, ঝামেলা হলো, ওনার বাবাও মুখে কিছু বলতেন না, চুপচাপ বাড়ির বাইরে চলে যেতেন। বাইরে গিয়ে ওনার মনের ভিতরে সেই রাগের যে ঝড় বইছে সেটাকে হাঁটাহাঁটি করে শান্ত করে নিতেন। আবার উনি খুব শান্তভাবে ঘরে ফিরে আসতেন এবং ওনার মিসেসের সাথে, ওয়াইফের সাথে এমন ভাবে কথা বলতেন যে কিছু হয়নি। তো কোকুলাস রোগী মুখে কাউকে কিচ্ছু বলবে না, রেগে গেলে একদম খামোশ চুপচাপ হয়ে যাবে। তো রোগীকে বললাম যে রোগ হওয়ার আগে যখন আপনার শরীরে কোনো কষ্ট বা প্রবলেম ছিল না, তখন আপনার স্বভাব কেমন ছিল? তো এই প্রশ্নের উত্তর ওই লোকটির মিসেসই দিচ্ছে যে সুস্থ অবস্থায় সে বন্ধুদের সাথে খুব হাসি খুশি থাকতো, আড্ডা দিত, সবার সাথে খুব কৌতুক করতো, কমেডি করতো, মজাক করতো, আর কি জোকস করতো, আনন্দ ফুর্তি করতো। কিন্তু যখনই তার এই মলদারের রোগটা শুরু হলো, তার সমস্ত হাসি খুশি জোকস একদম কর্পূরের মতন উধাও, ওয়াইফ বলতেছে কর্পূরের মতন উধাও হয়ে গেল এবং মুখে হাসি পুরোপুরি গায়েব হয়ে গেছে। তো যাক, এবারে পরের ফলো আপের আলোচনা করি। দ্বিতীয় ফলো আপ, কোকুলাস ওষুধটি খাওয়ার পরে আমি কিন্তু পরের ইয়াতে ফার্স্ট ফলো আপে কিন্তু আর মেডিসিন দিলাম না, প্লাসিবোতে ছেড়ে দিলাম। দ্বিতীয় ফলো আপে সে নবম দিনে আসলেন আমার কাছে, নবম বা দশম দিন আমার মনে পড়ছে না, ওরকম সময় আসলেন। আসার পরে ওনার গলার আওয়াজ এবং চেহারার এক্সপ্রেশনটা সম্পূর্ণ আলাদা। আগের দিনে উনি এইভাবে কথা বলতেছিলেন মাইল্ড, হ্যাঁ, এবার ওনার স্বরের মধ্যে, টোনের মধ্যে একটা দারুণ তেজ, একটা ভাইব্রেশন লক্ষ্য করলাম। ওনার মুখের মধ্যে একটা দারুণ গ্লো, একটা চমক, গ্লো, ফেয়ার এন্ড লাভলি মাত্রায় যেরকম গ্লো হয়, গ্লো ফিরে আসছে। তো ওনার এর মানে কি দাঁড়ায়, ওনার গলার আওয়াজ এখন কোন পর্যায়ে পৌঁছাইছে? ওনার গলার আওয়াজ এখন প্রচন্ড এনার্জেটিক, প্রাণবন্ত মনে হচ্ছে। কি মনে হচ্ছে? এনার্জেটিক। আগে কিরকম ছিল? মাইল্ড। হ্যাঁ ডাক্তার সাহেব। আর এখন এনার্জেটিক, গালে হাত নাই।
দেখেন আমি কিন্তু আরেকটা স্পেশাল ওয়ার্ড আপনাদেরকে শেখাচ্ছি এখন, লিখে রাখেন, এনার্জেটিক। গুড কন্ডিশনে এনার্জেটিক, হেলদি কন্ডিশনে এনার্জেটিক, প্রাণবন্ত। ওষুধ দেওয়ার পরে আপনি এনার্জেটিক পেলেন। তো উনি কি করছেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে উনি বলতেছিলেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে ওনার শরীরের তাপমাত্রা, টেম্পারেচার থার্মোমিটারে দেখা গেল যে ওনার শরীরে একটু জ্বর লাগতেছিল। উনি টেম্পারেচার মেপে দেখেন 38 বা 98-99 এর আশেপাশে। কখনো তাপমাত্রা একদম নর্মাল, আবার নর্মাল হয়ে যায়, আবার কখনো 99 বা 99.5 হয়ে যায়। তো গত 4-5 দিন ধরে শরীর বেশ ভালো এবং সুস্থ ফিল করছে। আর ওনার যে ক্রনিক কনস্টিপেশনের সমস্যা ছিল, যা ওনার শরীরে বিগত কয়েক বছর ধরে টানা চলছিল, তো আমি ওই বিষয়টা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার স্টুল এখন কেমন হচ্ছে। তো রোগী বলছে, ডাক্তার সাহেব আপনার ওষুধ খাওয়ার পর থেকে আমার মল একদমই, আমার স্টুল একদম নর্মাল এবং স্বাভাবিক হচ্ছে। ওনার স্ত্রী বলতেছেন যে বিকালের দিকে ওনার শরীরের তাপমাত্রা একটু সামান্য বেড়ে গেল, 99.6 ডিগ্রি পর্যন্ত উঠলো। তো আমি ওনাকে বললাম যে ওনার কি ইউরিনের বা প্রস্রাবের কোনো সমস্যা বা কষ্ট আছে? প্রস্রাবের সময় ওনার কি কোনো রকম অস্বস্তি বা ইউরিন আটকে যাওয়ার মতন কোনো ফিলিংস হচ্ছে, নাকি প্রস্রাব করার সময় ওনার বারবার ওয়াশরুমে যেতে হয়, দৌড়াতে হয়, এরকম কিছু? তো উনি বলতেছেন যে আমার প্রস্রাবের বেগ আসলে আমি আর থাকতে পারি না, আমাকে দ্রুত যেতে হয়। তো যাক, ওনারা সাথে করে ওনাদের রিপোর্টও নিয়ে আসছিল। রিপোর্ট উল্টায় দেখলাম যে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ হয়েছে। স্বাভাবিক, 70-80 বছরের পার্সন তার তো এরকম হবেই, প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ হবেই। তো আমি বললাম যে আপনার কি এখন কোনো অলসতা কাজ করে? বিছানায় কি সারাদিন শুয়ে থাকতে বা পড়ে থাকতে মন চায়? আপনার শরীরে কি আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ বা কর্মচঞ্চল হয়েছেন কি আপনি? তখন রুগী হেসে বলছে যে ডাক্তার সাহেব, শরীর আগের চেয়ে বেশ কিছুটা অ্যাক্টিভ হয়েছে ঠিকই, কিন্তু এই দুদিন থেকে যখন এই জ্বর ভাবটা আসছে, তখন আর বিছানা থেকে খুব একটা বেশি উঠতে ইচ্ছা করে না, নড়াচড়া করতে চাই না। কারণ আমার মনে কাজ করে যে বেশি নড়াচড়া করি, আবার যদি পাইলসের ভাব, মলদারের খোলা ভাবটা যদি চলে আসে, জ্বরটা না জানি আবার বেড়ে যায়, আমি সেই ভয়ে বিছানায় চুপচাপ শুয়ে থাকি। আমি বললাম যে আচ্ছা, এই কারণে আপনি শুয়ে থাকেন? আচ্ছা হ্যাঁ। বললাম যে আচ্ছা বলেন তো আপনার খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া তো আমি একদম ভরপেট খাচ্ছি, খুব সুন্দর করে খাচ্ছি। তবে খাওয়া দাওয়া বেশির কারণে আমার আমার এই কদিনে পেটটা বেড়ে গেছে। দেখেন কিরকম ভুঁড়ি হয়ে গেছে, দেখেন একটু এরকম করে দেখালো। দেখেন, রুগীর সুস্থ অবস্থায় সে কিন্তু, ওই মহিলা কি বলতেছিল, যখন সে সুস্থ ছিল তখন জোকস টোকস সব করতো, আর যখন অসুস্থ হয়ে গেল জোকস টোকস মুখ থেকে বন্ধ হয়ে গেল। এখন আমার সে আমার সাথে, দেখেন ভুঁড়ি হয়েছে, সে আমার সাথে একটু জোকস মুডে একটু কমেডি করলো। এই ভুঁড়ি বেড়ে যাওয়া, হ্যাঁ, যে ইয়ে হয়েছে, এটা কিন্তু জোকসের মতনই আমার কাছে মনে হলো। তার মানে আমরা দেখতে পেলাম যে তার মেন্টাল স্টেটটাও এখন অনেকখানি সুস্থ হয়ে গেছে। তো হোমিওপ্যাথিতে আমাদের কিওর বা পিওর আরোগ্যের ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? আরোগ্যের পরিভাষাটা কিন্তু কেবল শরীরের রোগ ভালো হওয়া নয়। আরোগ্যের পরিভাষা হলো রোগের কারণে রোগীর মনের ভিতরে যে অস্বাভাবিক মেন্টাল স্টেট ছিল, ওষুধ খাওয়ার পরে রোগী যেন আবার সেই পুরনো স্বাভাবিক সুস্থ মেন্টাল স্টেটে ফিরে আসে। ওনার সে হাসি করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই যে কৌতুক করার স্বভাব, সেটাই যেন আগের মতো ফিরে আসে। আমরা কিন্তু সেটাই দেখতে পেলাম। এই কমেডি আকারে সে একটু রসাত্মক ভাবে মেয়েদের কথা, মেদ ভুরির কথা বলল। ঠিক আছে, তখনই আমরা বুঝে নিতে পারলাম যে সে এখন তার রোগ পুরোপুরি ভালো হয়ে যাবে বা ভালো হয়ে গেছে। তো ওনার শরীরের রোগ, ওনার কষ্ট, ওনার মলদারের পেইন, এগুলো আমরা রোগীকে যে পটেন্সি দিয়েছিলাম, 30 পটেন্সি দিয়েছিলাম, সেটাই টেক কেয়ার করলো। এখন আমি অবশ্য ভাবতেছিলাম যে পটেন্সি বাড়াবো কিনা, হ্যাঁ, কিন্তু যখনই দেখলাম যে মেন্টাল স্টেট হয়ে গেছিল, আবার ভাবলাম যে এই যে জ্বরের একটা ভাব আসছে, এর জন্য কি নেক্সট পটেন্সি দিব কি দিব না, হ্যাঁ, এরকম আমি কিন্তু তখন চিন্তা করতেছিলাম এখন আমার কি করা উচিত। তো যাক, আমি তখন এটা দিব কিনা এটা ইয়ে করার জন্য আমি তার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, আগে যখন ওনার ওই যে তীব্র যন্ত্রণা হলো, তখন সে আপনাকে যে কথাগুলো বলতো, এই যে জ্বর, সামান্য একটু জ্বর বেড়েছে,
এখনো কি একই কথা বলতেছে? মানে ওনার আচরণ কি ওই একদম ওই আগের মতন হয়ে গেছে, নাকি কোনো পরিবর্তন হয়েছে? চুপচাপ খামোশে শুয়ে আছে, কারো সাথে কথা বলছে, এরকম নাকি? তখন ওনার না না ডাক্তার সাহেব, উনি এখন বিছানায় শুয়ে থাকলেও আমাদের সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলছে। আগে উনি অসুস্থ হলে যে একটা সেল বা একটা খোলস, এটাও ইয়ে করে রাখেন, নোট করে রাখেন, সেল বা খোলস, একটা খোলসের মধ্যে ঢুকে থাকে, কারোর সাথে কথা বলতো না। এখন ওটার বিন্দু মাত্র নেই, সে শুয়ে আছে কিন্তু আমাদের সাথে ঠিকই ঠাট্টা ইয়ার্কি জোকস এগুলা করছে। তার মানে সে এখন বেটার আছে। তো আমি তাকে নতুন কোনো ওষুধ দিলাম না, তাকে প্লাসিবো দিয়ে ছেড়ে দিলাম। কারণ হোমিওপ্যাথিতে আমাদের ফোকাস সবসময় থাকে রোগীর মেন্টাল স্টেটের উপরে। মেন্টাল স্টেট রিস্টোর হয়ে গেছে মানে তার ফিজিক্যাল প্রবলেম গুলা রিস্টোর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ফিজিক্যালের দিকে বিন্দু মাত্র লক্ষ্য না করলেও চলবে। তো যাক, 2 মাস পরে রুগী তৃতীয় ফলো আপে এসেছিলেন। আমি বললাম যে আচ্ছা, এই 2 মাস পরে আপনি আসলেন, আপনার পাইলসের সমস্যা, ওই যে ফোলা সমস্যা কেমন আছে? উনি বলতেছেন ডাক্তার সাহেব, আমার পাইলসের সমস্যা এখন শতভাগ ভালো হয়ে গেছে। ওখানে যে সোয়েলিং ভাব ছিল ওটা পুরোপুরি ভেতরে ঢুকে গেছে। প্রস্রাব বা ইউরিনের এখন আর কোনো সমস্যা নাই, প্রস্রাবটাও আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা পোস্টেড ইনলার্জের ওষুধ দিয়েছিলাম? ডেফিনেটলি ওষুধ দিইনি। আমার এখানে অনেক স্টুডেন্ট, এখানেই আমার স্টুডেন্ট আছেন, তারা আমাকে এটার জন্য একটা ওষুধ দেন, ওটার জন্য আর একটা ওষুধের কথা বলে। তাহলে এবার বুঝছেন, একটা ওষুধ সিমিলিমাম ঠিক থাকলে অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না। তো এখানে আপনারা নিজেরাই রোগীর কন্ডিশনের অবস্থা প্রথম থেকে যারা মন দিয়ে শুনেছেন তারা বুঝেছেন। এই ভদ্রলোকের বয়স 70 প্লাস ছিল। ওনার বয়স বাড়ার সাথে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, সেটা সমস্যা ছিল। ওটার কথা তিনি আমাকে বলেননি। তিনি আসছিলেন মলদারের 4th গ্রেডের পাইলসের তীব্র সমস্যা নিয়ে, এবং ওটা ভালো হতে না হতে তার একটা জ্বরের ভাব। তো এই প্রস্টেটের সমস্যার কারণে ওনার প্রস্রাব ঠিক মতো হতো না। প্রস্রাবের বেগের কারণে বেচারা সারা রাত ঘুমাতে পারতো না, মানে ঠিক মতো ঘুমতো না, বারবার ওয়াশরুমে যেতে হতে পারতো। সে কিন্তু বলছিল যে আমি কিন্তু আটকায় রাখতে পারি না, আমাকে দ্রুত যেতে হয়। তো ওনার এবার খুব ভালো করে খেয়াল করেন, আমি ক্যারেক্টার বলতেছি কারণ উনি আমাকে পপুলাসটাকে শিখিয়েছেন। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা এটা ভালো করে মাথায় রাখবেন। ওনার মাঝরাতে বাথরুমে যেতে হবে, প্রস্টেট বেড়েছে, বারবার বেগ আসবে, এটা খুবই স্বাভাবিক। তো ওনার স্বভাবটা কেমন ছিল? মাঝরাতে ওনার যখন প্রস্রাবের বেগ আসতো, উনি বিছানা থেকে অত্যন্ত সাবধানে একদম চুপি চাপি উঠতেন। পপুলাস রোগী বিছানা থেকে উঠার সময় সবার আগে ওনার পাশে থাকা ওনার স্ত্রীর পজিশনটা খুব ভালোভাবে আগে দেখে নেবে। যত ওনার বেগ চাপুক, উনি আগে দেখে নেবেন যে স্ত্রী কিভাবে ঘুমায় আছে, কতটা গভীরে ঘুমায় আছে। তারপরে উনি ধীরে ধীরে আস্তে 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 আলতো 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 ভাবে নিজেকে এইভাবে ধরে নিজের শরীরটাকে তুলবেন। হ্যাঁ, এই যে এইভাবে। আপনারা আবার এরকম মনে করেন না যে আমি আবার কোনো হরর ফিল্মের কাহিনী বর্ণনা করতেছি। ভয় পেলে যে মানুষ ধীরে 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 যায়, ওই রকম। আমার মনে পড়ছে, আমি একটা সিনেমা দেখেছিলাম। হ্যাঁ, মেহমুদ, পুরনো অভিনেত্রী, হ্যাঁ, ওম প্রকাশ ছিল। তো উনি এই যে ভয়ের কথা বলতেন এরকম ধীরে 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 ধীরে, ওইরকম ভয় মনে করেন না। পপুলাস রোগী এরকমই। আপনাদের খুব সুন্দর করে বিষয়টা বলতেছি। পপুলাস রোগী মাঝরাতে বিছানা থেকে ওঠার সময় অত্যন্ত ধীরে 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 পা বিছানা থেকে নামবে। হ্যাঁ, যেমন ধরেন পায়ের কাছে যদি থাকে না অনেক সময়, একটা ধরেন টুল থাকলো বা ইয়ে থাকলো, একটু শব্দ, কুচ করে একটু শব্দ হলো, সে কিন্তু ওই শব্দ আস্তে করে ওখানে ধরবে, একটু শব্দ হওয়া যাবে না। একদম উঠলো তো উঠে একদম এরকম হয়ে একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকবে কিছুক্ষণ। তারপর আবার ওয়াইফের দিকে তাকাবে যে সে কি টের পাইলো কি পাইলো না। হ্যাঁ, এবার ওনার ঘুম ভেঙে গেল কিনা দেখলো, হ্যাঁ বউ তো ঘুমায় আছে, তখন সে ধীরে ধীরে পা টিপে টিপে আবার টক টক শব্দ করে ধীরে 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 সে বাথরুমে ধীরে 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 সে বাথরুমের দিকে এগিয়ে যাবে। ওনার হাঁটার শব্দ, ওই পায়ের শব্দ বাইরে আসবে না। দরজার কাছে যে যে সিটকানি থাকে, ওটা অত্যন্ত আলতো ভাবে এরকম করে ধরে, এইভাবে হাতটা ধরে আলতো ভাবে সিটকানিটা খুলে ফেলবে। খুলে একদম নিঃশব্দে বাথরুমে ঢুকে প্রসাব করে
এসে আবার আলতো করে আটকে দেবে, তারপর টিপে 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 ধীরে ধীরে শান্তভাবে বিছানায় এসে শুয়ে পড়বে। সে তার ওয়াইফের প্রতি এতটাই কেয়ারিং, তার মনে সবসময় এই চিন্তা কাজ করে যে আমার কারণে যেন ওনার ঘুমের বিন্দু মাত্র কষ্ট না হয়, পেরেশানি না হয়, ঘুমটা যাতে না ভাঙে, বাস এতটুকুই। তো এই ওষুধ খাওয়ার পরে ওনার শরীরে কি পরিবর্তন এলো, উনি এখন প্রতিদিন নিয়মিত সকালে উঠে মর্নিং ওয়াক করেন, হাঁটাহাঁটি করেন, ওনার শরীরের ভিতরে এক ধরনের দারুণ এনার্জি, হ্যাঁ, এবং চটপটে ভাব ফিরে আসছে, শরীর একদম অ্যাক্টিভ, ওনার শরীরের সেই পুরনো মানে শক্তি এবং এই অলসতা আর বিন্দু মাত্র নাই। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, মানে আপনি ওই যে গল্প গুজব করতেন মাঝখানে বন্ধ হয়ে গেল ওই বিষয়গুলা। তো উনি বলতেছে যে এখন আমি বন্ধুদের সাথে মিশি, খুব প্রাণবন্ত, প্রাণ খুলে গল্প করি, হই হুল্লোড় করি, খাওয়া দাওয়া একদম ঠিক, ঘুমো একদম পারফেক্ট চমৎকার হচ্ছে, আর পাইলসের তো কোনো সমস্যাই নাই। তো আমি একটু জোকস করে করেই বললাম, সিনিয়র মানুষ, উনিও মজা করে কথা বলতেছিলেন। আমি বললাম যে পরে আপনি আর ইয়ের কাছে যাননি, সার্জনের কাছে যাননি? হ্যাঁ গেছিলাম, উনি আমার পরিচিত রেফারেন্সে। তো ওনার কাছে আমি চেক আপ করতে গেছিলাম। তো ওনাকে যে আমি আবার মলদারটা ভালো করে পরীক্ষা করতে ইয়ে করি, তো উনি তো আমার এটা দেখে তো ওনার চোখ কপালে উঠে গেছে, অবাক হয়ে গেছে, আরে ভাই আপনার সেই 4 গুণ বড় প্রোল্যাপ পাইলসটা গেল কোথায়? আপনি কি অন্য কোথাও যে অপারেশন করে আসছেন? তো আমি ওনাকে হেসে বললাম, না না ডাক্তার সাহেব, আমি অপারেশন করাইনি, আপনার কাছ থেকে এই হসপিটাল থেকে রিলিজ নিয়ে আমি একটা হোমিওপ্যাথের কাছে যাই হোমিও ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ, তো উনার ওষুধ খেয়ে আমার পাইলস 2-3 দিনের মধ্যেই একদম ক্লিয়ার। সার্জন সাহেব উনার কথা শুনে মানে বললো যে একটু রাগু রাগু হয়ে গেল, আর দূর, হোমিওপ্যাথিতে আবার কোনো ইয়ে আছে না, ফটকা চিকিৎসা। হ্যাঁ, আর মিথ্যা, আপনি মিথ্যা বানায় বানায় বলতেছেন, ওই সাবুদানার মতন ওষুধের ইয়ে আছে নাকি, এত বড় জিনিস গায়েব হয়ে যাবে? হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এরকমটা হয় না। তো যাক, রুগীর সে ডাক্তারের সাথে তার কথোপকথন, সেটা তার বিশ্বাস। তো রুগী ভালো হওয়ার পরেও উনি ওই যে ওনার মিসেসও আসতেন তার প্রবলেমের জন্য, বলা যায় যে প্রায় 8 মাস, 8-9 মাস বা 10 মাসের মতন উনি আমার চেক আপে ছিলেন। ওনাকে আমি কিন্তু একটি মাত্র ডোজ দিয়েছিলাম কোকুলাস 30। এই দীর্ঘ 8টা মাস ওনাকে আমার আর নতুন কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয়নি। কোকুলাস 30 শক্তি ওনাকে পুরোপুরি সুস্থ করেছিল। এই দীর্ঘ 8 মাসের মধ্যে ওনার শরীরে ওই যে ছোটখাটো কিছু প্রবলেম, যেমন জ্বর জ্বর ভাব, কিছু কিছু জিনিস আসছে, সেগুলাকে আমি নতুন প্লাসিবো দিয়েই সেগুলাকে আমি এলিমিনেট করতে পেরেছি। ওনাকে এক্সট্রা কোনো কিছু আর দিতে হয়নি, ওনার শরীরে আর নতুন ওষুধের প্রয়োজন হয়নি। ওনার নেচার দিন দিন দারুণ পজিটিভ পরিবর্তন আসছিল, ওনার চরিত্রের ভেতরে কোকুলাসের সেই স্টেটটা পরিবর্তিত হয়ে যায়, একদম সুস্থ স্বাভাবিক মানুষে ট্রান্সফর্ম হয়ে গেছিল। তো এই কেসের ক্ষেত্রে রোগীর জীবনে যে পূর্ণাঙ্গ ট্রান্সফরমেশন ঘটে গেল, এটা কিন্তু আমি আপনাদেরকে আজকে এই গল্পের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে কোকুলাসের এই ফিগারটা, এই পিকচারটা ঠিক মানে একদম মাথার মধ্যে ঢুকে গেল। এই জিনিসটার জন্য আপনাকে আলাদা আলাদা রুব্রিক্স নিয়ে ক্যালকুলেশন করে কোকুলাস দিতে হবে না। এই পুরো পিকচারটা আপনি যদি কোথাও পান, আপনাকে কোকুলাস দিতে খুব ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন যে কোকুলাস রোগী নিজের একটা রোগী আসছে, সে যে কোনো দিক থেকে আপনাকে এন্ট্রি দিতে পারে, রাগের দিক দিয়ে দিতে পারে, এই মাইল্ডনেসের দিক দিয়ে দিতে পারে, অ্যাকসেপ্ট রিয়েলিটিতে যে কোনো পয়েন্ট থেকে আপনাকে এন্ট্রি দিতে পারে। আপনাকে এই জন্য নিজে ইউ হ্যাভ টু প্রিপেয়ার্ড ওয়েল প্রিপেয়ার্ড, আপনার মনটাকে একদম প্রিপেয়ার্ড করে রাখতে হবে। হোমিওপ্যাথ হিসাবে আপনার নিজের মনকে সবসময় খুব ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে। এই নয় যে রুগী চেম্বারে এসে বসার সাথে সাথে আপনার নিজের মুখেই আপনাকে চিৎকার করে বলে দিবে যে আমি একজন কোকুলাস রুগী, আমাকে কোকুলাস দেন, এটা বলবে না। কিন্তু আপনার এই যে আচরণ, এই যে বিহেভিয়র, দেখেন ওনার বাবা রেগে গেলে কি করতেন, ওনার বাবা রেগে গেলে কিন্তু বাসায় ঝগড়া বিবাদ করতেন না, মায়ের সাথে ঝগড়া বিবাদ করতেন না, চুপচাপ বাইরে চলে যেতেন, হাঁটাহাঁটি করতেন, তার রাগের ঝড় চলে যেত, রাগটাকে সুন্দর করে ফিল্টার করে ফেলতো, ফিল্টার করে আবার শান্ত হয়ে বাসায় ফিরে আসতেন।
এটাই হলো কোকুলাসের ক্যারেক্টারের মানে একটা ইম্পর্টেন্ট দিক। কোকুলাস সবার আগে এই চিন্তাটা করে যে আমি ভুলটা কি আমি করলাম নাকি, ভুলটা আমারই না হয়, আমি হয়তো উল্টাপাল্টা কিছু বলে দিয়েছি, এই জন্যই ঝগড়াটা হয়ে গেল। অন্য কেউ রাগ করছে, নিশ্চয়ই আমারই ভুল হয়েছে, এরকমটা কোকুলাস ভাবে। এই রুব্রিক্সটাকে আমরা বলি ইন্ট্রোস্পেকশন। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রোস্পেকশন। রুব্রিক্সটা বাইর করি, 2 মিনিট একটু সময় নিই। দেখেন, ইন্ট্রোস্পেকশন, এই রুব্রিক্সটাকে আমরা বলি ইন্ট্রোস্পেকশন। এই ইন্ট্রোস্পেকশন আমি আপনাদেরকে শেখাইছিলাম, কার মনে আছে? কোথায় শিখাইছিলাম? কারো মনে নাই? ইংলিশে শিখেছিলেন স্যার মনে হয়। ইগনেশিয়ায় শিখাইছিলাম, ভিরেট্রামে শিখাইছিলাম এই ইন্ট্রোস্পেকশনটা। ভিরেট্রাম অনেক আগে আলোচনা করছিলাম, ভিরেট্রাম আবার ক্লাস নেব ইনশাআল্লাহ। তো এই ইন্ট্রোস্পেকশন, হ্যাঁ, অন্তর্দর্শন তার মধ্যে চলে আসে। এটা একটা চমৎকার রুব্রিক্স। এটা ছাড়া কোকুলাস জীবিত থাকতেই পারে না, মরে যায়। মানে আপনি কোকুলাসকে যত ধরনের ফিল্টার আছে, সেই ফিল্টার করতে গেলে ইন্ট্রোস্পেকশনের ফিল্টারটা সে লাগায় দিবে। যেখানে ইন্ট্রোস্পেকশন পাবেন, মনে করবেন যে কোকুলাস আপনি পেয়ে গেছেন। কোকুলাস পয়দাসেই ইন্ট্রোস্পেকশন করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি। আমি যদি মনে করি আপনাদের আরেকটা ক্লাস নেওয়ার, আমি একটা ছোট করে আরো হয়তো 1 ঘন্টা একটা ক্লাস নিতে পারি।